এবং কোন রাজনীতিবিদ যারা আজকে মাঠে এমপি হবে, মন্ত্রী হবে, তাদের সমস্ত ছেলে সন্তান সব বিদেশে বসবাস করে, ম্যাক্সিমাম আমি বলি। আর যদি ঢাকায় যারা থাকে ফুল সিকিউরড। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের রাজনীতিবিদরা এই দেশের জন্য কাজ ওই দিন করবে যেদিন তাদের স্ত্রী মানে পুত্র, কন্যা, নাতি সব দেশে থাকবে। আপনি বুকে হাত দিয়ে বলেন কয়জন সন্তান এই দেশে আছে? বিকজ দেশটা তারা মনে করে তাদের জন্য নিরাপদ না। যেই রাজনীতিবিদরা তাদের সন্তানকে বাইরে রাখেন এবং ওইখানেই বড় হইতে থাকে, আপনি খুঁজে দেখেন, আমি বানাই সচিব, আমলা বলেন, বড় ইভেন বড় জার্নালিস্ট বলেন, তাদের ছেলেপেলে কানাডায় লেখাপড়া করে, রাজনীতিবিদের সব বাইরে থাকে, দেশে থাকি আমরা। ওরা যদি ফেরত আনতে পারেন, ওদেরকে যদি রাখতে পারেন, যেহেতু থাকে না, এই দেশের প্রতি তাদের কোনো মায়া নাই। কেন বলছি? আপনি মাঠে গিয়ে এখন চরিত্র হনন করতেছেন। আরে ভাই, আপনি তো ভোট ক্যাচিং কথা বলবেন, আপনি কিভাবে ভোট নিবেন, এই দেশের কথা বলেন, দেশের উন্নয়নের কথা বলেন। ওনার চরিত্র হনন করলাম, আমার চরিত্র হনন করলাম, কি আসে যায়? আই এম এন ইন্ডিভিজুয়াল, ফর এক্সাম্পল। এইবার আসেন, একটা কথা বলছে, যেহেতু জামাতের কথাটা উনি আনছে সেজন্য বলছি। আপনি যখন একটা কথা বলেন, এই যে কথাটা জঘন্য একটা কথা, যে যারা কি বলে কর্মজীবী মহিলাদের সম্পর্কে যে ন্যাকেট, এটা এখন আমি যদি বিবেচনায় নেই, 5ই আগস্টের পর থেকে এই ঘটনা ঘটার আগ পর্যন্ত জামাতের আমিরের বক্তব্য বহু আছে, বহু আছে, বহু। এর ভিতরে যেটা নাই, যেটা আছে, জোরালোভাবে যেটা আছে, তারা নারী নেতৃত্ব পছন্দ করে না এবং খুব বলিষ্ঠ কণ্ঠে বলছে তারা জামাতের আমির মহিলা বানাবে না। এমন না যে আমতা আমতা করেছে, বলছে আমরা নারী নেতৃত্ব বানাবো না, ইন অ্যাকর্ডেন্স উইথ কোরআনিক ল। এটা তাদের দলের সিদ্ধান্ত, কোরআনিক আইন মোতাবেক বানাবেন না। এখন যদি মনে করেন আপনার জামাত ভালো লাগে, আপনি করবেন না, ইউ আর এট লিবার্টি। আপনি কেন? আমি জামাত করি না, তো আমি করি না পার্সোনালি, তো আমি জামাত করবো না। তো আমরা যদি কেউ জামাতের সমর্থন না করি, জামাত যদি ভোট না পায়, ও জামাতের আমির মহিলা বানাইলেই কি আর না বানাইলেই কি? আচ্ছা, 1। 2 নম্বর, তারপরে যে জামাতে যে মহিলা ভোটার আছে না, তারা তো এটা মেনেই আছে, তারা তো জানে আমির বানাবে না। আমি কেন বলছি কথাটা? এটা তার দলের ম্যানিফেস্টো। এই ম্যানিফেস্টো মেনে, গঠনতন্ত্র মেনে যে থাকবে থাকবে, না থাকলে না থাকবে। এখন আসেন হ্যাকিং যেটা হইল, উনি বলছেন হ্যাকিং, কেউ কেউ বলছেন এটা হ্যাকিং না। ওকে ফাইন, আমি ধরে নিই আপনারা বলতেছেন হ্যাকিং না, আমার কাছে কোনোটার বিশ্বস্ত সূত্র নাই। বাট আমি যদি 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত তার বক্তব্য মিলাই, তার সাথে চট করে আমি এটা মিলাইতে পারি না। মানে এত অশালীন ভাষায় 2 দিন পরে ভোট, এইটা বললে ভোট বাড়বে না কমবে, এইটুক সেন্স তার নাই, এইটুক সেন্স তার নাই, বাড়বে না কমবে। 1। 2, আপনি মাঠে যারা নামলো, হ্যাঁ, তারা কি জামাতের ভোটার? আদৌ জামাতের ভোটার? আমরা তো দেখছি মাঠে কারা নামছে প্রতিবাদে। হ্যাঁ, তারা কি মাত্র জামাতের ভোটার? কোশ্চিনকালে তারা ভোট দিবে না, শুধু এমনি জামাতকে অপোজ করবে। আপনি যদি জামাতের ভোটাররা মাঠে নেমে বলে আমি জামাত করতাম, আফটার দ্যাট স্টেটমেন্ট আমি জামাতকে রিজেক্ট করছি, কথার কথা বলছি আমি। যারা নামছে মাঠে ফর গডসে, তারা কেউ জামাতের ভোট দেয় না, দিবেও না, আমিও দিব না জামাতকে ভোট, আমি তো টিভিতে বলছি। তাহলে যারা বলতেছে জামাতের বিরুদ্ধে, বলুক, তার রাইটও আছে বলার, কিন্তু তারা তো ভোটার না। এটা কোনো ইম্প্যাক্ট হবে কিনা আমি জানি না। কেন আমি বলি, এর ভিতরে এমন কথাও আছে, এই সব কিন্তু ফেসবুক বেসড। এই মিছিল টিছিল, ছাত্রদল মিছিল করছে, মিটিং করছে, রাইট আছে, আপনি করতেই পারেন। পাশাপাশি কিন্তু আমি আপনার কাছে আবার আসি। না, পাশাপাশি কিন্তু মাঠে শিবিরও নামছে, শিবির নামছে তার সাথে। কিন্তু প্রশ্ন হচ্ছে আর একটা কথা বলছে যে সেন্ট মার্টিনও ইস্যু আনছে, যে জামাতের সাথে আতাত হয়ে গেছে। কিন্তু এখানে মেসেজ কোনটা যায় জানেন? সেন্ট মার্টিন ইস্যুটা আমার কাছে ইম্পর্টেন্ট না, বাট জামাতের সাথে আমেরিকা আছে, তার মানে হচ্ছে জামাত ক্ষমতায় গেলে যেতেও পারে, এরকম একটা ব্যাপার, এরকম একটা আতঙ্ক বোধহয় ঢুকেছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো আসতেছে কেন? বিরোধী দল ছিল জাতীয় পার্টি, কিন্তু চলনে বলনে কহনে শুধুই ছিল বিএনপি। অর্থাৎ বিএনপির 16টা বছর আওয়ামী লীগই টিকায় রাখছে আলোচনা করে, জাতীয় পার্টি কিন্তু টিকে নাই, জাতীয় পার্টি কিন্তু বিরোধী দল। আমার কাছে আজকেও মনে হইতেছে যে আমরাই বোধহয় খালি জামাতকে টিকায় রাখতেছি, মানে এই জামাত নিয়ে আলাপ করতে। কন্যার সাথে দেখা নাই বিয়া শুক্রবার, উনি ধাপে ধাপে করবেন, এখন তো নির্বাচন হয় নাই, জীবনে এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, আসলে কি জগৎ মেনে নিবে? প্রশ্নই ওঠে না। যদি না মেনে নেয়, আমরা আননেসেসারি টাইমটা নষ্ট করতেছি। কেন করতেছি বললাম কথাটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে কিন্তু সবচেয়ে বেশি সুপরিচিত আওয়ামী লীগ, এবং এইটার ধারক বাহক তারা যেভাবে ব্যবহার করছে। কিন্তু আমরা দেখছি 2001 সালে যখন নির্বাচন হইল, তখন 96 শেষ থেকে 2001 কেয়ারটেকার অধীনে নির্বাচন হচ্ছে, তখন কিন্তু একটা জোট হয়েছিল। জোটটা কি? বিএনপি আর জামাত মিলে একটা জোট, যেখানে তারা 18টা সিট পেয়েছে, মন্ত্রী হয়েছিল। এই যে বিএনপি এবং জামাত, জামাত কে? স্বাধীনতার বিপক্ষ শক্তি, রাজাকার ইত্যাদি ইত্যাদি। তার সাথে যারা জোট করলো, জোট করে পরাজিত করলো কাকে? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে। এটা কি ইতিহাস?
এটা কি? আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তাড়িয়ে দিচ্ছি আমরা, রাজাকারের সাথে জোট গঠন করে মুক্তিযুদ্ধ, এটা একটা ন্যারেটিভ বয়ান মাত্র, আর কিচ্ছু না। ক্ষমতায় যাওয়া, তাহলে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি যে তার বিরুদ্ধে যখন রাজাকারকে নিয়ে জোট করে, সেটা এই দেশে আমরা ছিলাম না? কি কথা হইছে? কিছুই হয় নাই। তো দিস ইজ দ্য সিনারিও। আপনি খালি বললে তো হবে না, আপনি বরং আমরা 53 বছর যাবৎ যুদ্ধের চেতনা লালন করতেছি। মুক্তিযুদ্ধের ইতিহাস কার বাপের ক্ষমতা আছে এটা বাদ দেয়? আপনি যদি সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী একটা লোকেরও বলেন যে ভাই তুমি মুক্তিযুদ্ধের ইতিহাসটা লেখো বাংলাদেশের, তার কি ক্ষমতা আছে 71কে বাদ দেওয়ার? এটা কোন ধরনের ন্যারেটিভ যে আমরা মুক্তিযুদ্ধ থেকে বাদ দিয়ে দিচ্ছি? তার ধারাবাহিকতায় 24-এর আন্দোলন হয়েছে। 24-এর আন্দোলন হয়েছে। এই 24-এর আন্দোলন যেদিন হয়েছে, তখন সেদিন কি করছে? যারা ফেসিজমের বিরুদ্ধে লড়াই করছে। কি ফেসিজম? যারা দেশের ইন্টারনাল এক্সটার্নাল দুইটা সার্বভৌমত্ব নষ্ট করছে। এক্সটার্নাল সার্বভৌমত্ব কি? বিনা বিচারে হত্যা, আয়নাঘর, ক্রস ফায়ার, বিডিআর হত্যা, শাপলা চত্বরে হত্যা, এগুলো হলো আমার ইন্টারনাল সার্বভৌমত্ব। এক্সটার্নাল কি? 10 লাখ রোহিঙ্গা ঢুকছে, কেউ বাধা দিতে পারে নাই, দলমত নির্বিশেষে সরকারের সাথে সব দল একত্র হয় নাই, আরামসে ঢুকছে। আমার সার্বভৌমত্ব ছিল না। সেই সার্বভৌমত্ব যাতে টিকে থাকে সেই জন্য 24-এর আন্দোলন হয়েছে এবং তাকে তাড়াই দিয়েছে। এবং উনি যাওয়ার পর ভাবতে এরকম, আমার মুক্তিযুদ্ধ চলে গেছে, আমার মুক্তিযুদ্ধের ইতিহাস চলে গেছে। আমি ভাই আমার মাথায় ধরে না যে আমরা সেন্সেবল লোক কি করে বলি আমার মুখ মনে হয় যে মুক্তিযুদ্ধ চলে গেছে। এই বয়ান চলবে না ভাই, এই বয়ান চলবে না। 1 নম্বর। 2 নম্বর, 71 সালের চেতনা যদি আজকে 53-55 বছর যাবত লালন করতে পারি, নিশ্চিত থাকেন আপনি এই মাত্র 1.5 বছর আগের ঘটনা জুলাই চেতনা, এটা কি মাত্র আর 15 দিন ধারণ করবে না? ওটা যদি 53 বছর ধারণ করতে পারে, 54 বছর, এটা তো 54 মাস ধারণ করলেই এনাফ। সুতরাং দেখতে হবে যে জুলাই চেতনার পক্ষে কারা, জুলাই চেতনা ধারণ করে কারা। এটা উনি আমি আপনি মুখে বললে হবে না, ভোটারকে ফিল করতে হবে। যেহেতু ইলেকশনের বাজার আনছেন, দৌড়ে কে আগে? এই দৌড়ে ভোটাররা যাকে বিশ্বাস করবে জুলাই চেতনা ধারণ করে, সুতরাং ভোটার এসে ভোট এবার সেদিকে যাবে। সাবজেক্ট টু কন্ডিশন। জি, জুলাই চেতনাধারী যারা, তারা তো যখন জামাতের সাথে অ্যাড হলো, তাদের অনেকে জুলাই চেতনাধারী, অনেকে বের হয়ে গেল কেন? এর উত্তর আমি দিতে পারবো না? আপনি বলছেন ওরা দিবে, আমি দিতে পারবো? আমি পারবো না। তারপরে আমি ধরে নিই, আমি এটা হাইপোথিসিস, যেহেতু আমি অ্যাবসলিউট টার্মে বলতে পারবো না সে কেন গেছে। এক হতে পারে, আমার কাছে যেটা মনে হয়, জুলাই চেতনা যারা ধারণ করে এই ছেলেপেলেগুলো, মানে আমি ছেলেপেলেগুলো সিম্বলিক, কিন্তু দলমত নির্বিশেষে আমরা সবাই ছিলাম, আমরা বলি, আমরা দাবি করি। কিন্তু জুলাই চেতনা অ্যাকচুয়ালি জুলাইয়ের আন্দোলনের মানে আন্দোলনটার নায়ক কারা বা কারা করছে, ক্রেডিটটা কাদের, সেটা কে বলতে পারবে জানেন? হ্যাঁ, একমাত্র শেখ হাসিনা। কারণ তাকে তাড়ানো হয়েছে, সুতরাং সে জানে যে কারা তাকে তাড়াইছে। আমি আপনি মুখে বলে তার বক্তব্য কোন স্পষ্ট হয়েছে? তার বক্তব্য তো নাই আমার কাছে। আপনি যেমন ভিকটিম, আপনার হাতটা কেটে ফেলছে একটা কোপ দিয়ে, 5টা আসামি দাঁড়ানো আছে, আপনাকে যদি বলা হয় 5 জনের মধ্যে আসামি আছে, জি আছে, কে দিছে? অমুকে কোপ দিছে। তো আপনি যেটা বলবেন, তো তারাইছে হাসিনাকে, শেখ হাসিনাকে, সেটা সবচেয়ে ভালো বলতে পারবে শেখ হাসিনা। যেমন চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে, আমি কি বলতে পারবো যে কে চাঁদাবাজি করে? আপনি চাঁদাবাজি করেন না, মাহবুব ভাই করে না, কে করে? আমি বলতে পারবো? যে ভুক্তভোগীর সাথে জানেন, কিন্তু যে চাঁদা দেন একমাত্র সে জানেন। সুতরাং আপনি যে চাঁদাবাজি করে, যে দেয় চাঁদা সে জানে। আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে 70-80 লক্ষ স্পট থেকে চাঁদা তোলা হয়, এবং তাতে অন্তত 1-1.5 কোটি লোক ইনভলভ আছে ওই জায়গাগুলায়। এই 1-1.5 কোটি লোকের কাছ থেকে যারা চাঁদা নেয়, হ্যাঁ, তারা ভোট দিবে না। যারা চাঁদাবাজ তাদেরকে ভোট, চাঁদাবাজকে আমার জানার দরকার নাই, কিন্তু ওরা জানে চাঁদাবাজ কারা। একইভাবে জুলাই চেতনা ধারণ করে কারা, সেটা ভোটাররা বিবেচনায় নিবে, আমি আপনি না। ভোটাররা যাকে বিশ্বাস করবে জুলাই চেতনার পক্ষে, ভোট সেদিকে যাবে, এবং সেদিকে যায়, যদি যাইতে থাকে কনস্ট্যান্ট, এবং এটা যদি মনে হয় যে কেউ বুঝতে পারে, তাহলে জুলাই চেতনা ভোট যার পক্ষে যাবে সে যখন বুঝবে আমি বিজয়ী হচ্ছি, আর যে বুঝবে তার পক্ষে যাচ্ছে না, সে হারতেছে, সেটা নিয়ে যদি কেউ লড়াই করতে চায়, মারামারি কাটাকাটি, সেটা ভিন্ন চাপ। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসবো, যদি এত সরল ভাবে ব্যাপারটা কিন্তু নয়। হ্যাঁ, এখানে কথা বলবার আছে যে রাজাকি ভাই যেভাবে বললেন কিন্তু অনেক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেছেন। যে 1 নাম্বার হচ্ছে যে উনি বললেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলানো যাবে না, 54 বছর কেউ ভোলাইতে পারে না, ইত্যাদি। বলবো কেন? আপনি ভুলবেন না, আপনি তো এক ব্যক্তিকে দিয়ে বিচার করলে হবে না। দেশের ইতিহাস থেকে আপনি পুরো 80 দশকে কোনো গণমাধ্যমে পাকিস্তান শব্দটি লেখা হতো না, বিটিভি সহ কোথাও পাকিস্তান শব্দটি ব্যবহার করতে হতো না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলা হতো না, ভাষণটি পর্যন্ত উচ্চারিত হতো না কোথাও। আজকে 1.5 বছর ধরে কি হচ্ছে? বিসিএস এর পরীক্ষার কথা তো বললামই, কি হচ্ছে? পাকিস্তান শব্দটি ভাসুর হয়ে গেছে, নাম উচ্চারণ করা যাবে না। এবং এই যে ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, এগুলো কি কোনো ঘটনা নয়? কিছুই না। 32 নম্বর আপনার চোখের সামনে ভেঙে ফেলা বললে কিছুই না, তারপরে আপনি বলবেন না কিছু হচ্ছে না, সব ঠিক আছে।
এটা কি হয়? এই হচ্ছে দক্ষিণপন্থী রাজনীতি, যে আপনার এদিকে দেবালয় পড়ে যাবে, নিরহ হয়ে আপনি বাঁশি বাজাবেন যে কিছুই হয় নাই। এটা হচ্ছে ডানপন্থার সবচেয়ে বড় রকমের আগ্রাসী রূপ। যে আপনি যখন আপনি বলবেন জুলাই চেতনা, জুলাই চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে পাকিস্তানি যে তত্ত্ব, ধর্মের অন্ধকার থেকে দূরে সরে এসে একটা ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ তৈরি, এটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। এবং সেইটা যখন আপনি বিসর্জন দিয়ে দিচ্ছেন জুলাইয়ের নামে, সেটা হচ্ছে অন্ধকার দক্ষিণপন্থার দিকে যাত্রা। আর জুলাইয়ের চেতনা ছিল শেখ হাসিনার যে কর্তৃত্ববাদী শাসন, তার বিরুদ্ধে যে মানুষ রক্ত ঢেলে দিল, সেই মানে গণতন্ত্র এবং জবাবদিহিতার আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই চেতনা। তো গণতন্ত্র ও জবাবদিহিতার আকাঙ্ক্ষার জন্যই তো আমরা এই প্রশ্নগুলো করছি। এটাই তো জুলাই চেতনা। আপনি কোন ভিত্তিতে 40% যে ভোট সর্বশেষ গ্রাহ্য নির্বাচনের আওয়ামী লীগকে আপনি অনুপস্থিত ঘোষণা করে দিচ্ছেন? এটা কোন চেতনায় হচ্ছে? আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগ ও সমমনরা নির্বাচন করেছে পরপর 3 বার। এবার বিএনপি আর সমমনরাই তো নির্বাচন করছে। এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যেভাবে পুতুল বিরোধী দল বানিয়েছিল আওয়ামী লীগ, জামাত কিন্তু সেই রাস্তাও খোলা রাখার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু বিএনপি অনেক বড় দল এবং তাদের আত্মবিশ্বাস এমনই যে আমাদের ভোট এত বেশি, তো জামাত যেখানে 18টি আসন পায়, আমরা কেন জামাতের সাথে সরকার করব? এরা যখন অগ্রাহ্য করেছে তখন কিন্তু তারা এতখানি বিরোধিতা চলে গেছে। তারা যদি বিএনপি যদি জাতীয় সরকারে রাজি হতো, এতখানি বিরোধিতা হয়তো হতো না। আমরা জানি না, আমরা বিশ্লেষক হিসেবে ভাই যেমন আরেকটি বলছি, আমরা কিভাবে বলবো? আমরা কোনো কিছুই বলতে পারি না ঠিকঠাক, কিন্তু আমরা তো বিশ্লেষণ করতে পারি, আমরা বিভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারি। আর রাজনীতি কিন্তু 2+2=4 নয়, 2+2 অনেক সময় অনেক ধরনের অঙ্ক হতে পারে। আজকে সামনে যা দেখছি সবই কি একেবারে সাদা চোখে দেখা যায়? আপনি যদি সিরিয়ার দিকে তাকান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন, লিবিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এই 7টি দেশ, তাদের ঐতিহ্য দেখুন, তাদের সংস্কৃতি দেখুন, বিভিন্ন সময়ের বিভিন্ন কার্যকলাপ দেখুন, সেগুলা এই দক্ষিণপন্থা রাজনীতির কবলে পড়বার পর কোথায় গিয়ে পরিণত হয়েছে? প্রত্যেকটা রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা যে সেই ফাঁদে পা দেব না, কি করে বলতে পারি? আমি একটু প্রশ্ন করি। অবশ্যই। প্রশ্ন, এই ডানপন্থীর উত্থানকে যে কথা আপনারা বলছেন, এই উত্থানের জন্য দায়ীটাকে? দায়ী তো অনেক কিছু, এককভাবে তো একটা লোকে নেতা এখানে করছে না, এখানে অনেক কিছু দায়ী আছে। না, ক্ষেত্রে আওয়ামী লীগের বিগত 17 বছরে আওয়ামী লীগের 17 বছরে তিনি কওমি জননী হয়ে বসেছিলেন। তিনি সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছিলেন এবং তার ধারণা ছিল যে আমি যদি এই সাম্প্রদায়িক শক্তিকে আমার অনুকূলে রাখতে পারি, তাহলে আমার ভোট করতে হবে না। আমার এই বিপুল সংখ্যক ভোট যদি আমার হাতে থাকে, তাহলে আমি রাতের বেলা ভোট করতে পারবো, অথবা আমি নির্বাচন করতে পারবো, অথবা জাতীয় পার্টির মতো একটা পুতুল দল নিয়েই আমি দেশ চালাবো। সেটা তো তিনি অনেকদিন চালিয়েছিলেনই। কিন্তু একটি দেশে 4টি রকম শিক্ষা ব্যবস্থা, আরবি, বাংলা, ইংরেজি ক্যাডেট কলেজ তিনি স্থাপন করে রেখেছিলেন। এতখানি সুযোগ থাকার পরেও তিনি কিন্তু চেষ্টা করেননি কিছু মৌলিক জায়গায় পরিবর্তন আনা। তো সম্ভব ছিল। মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এত সমালোচনা করা হয়, কারিকুলাম নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে, শিক্ষার মান নিয়ে সমালোচনা, এটা কি মাদ্রাসার ছাত্রদের দোষ নাকি? দোষ তো যারা শিক্ষা ব্যবস্থা তৈরি করে রেখেছেন তাদের। আপনি যদি তাদেরকে পড়বার সুযোগ না দেন, আপনি যদি তাদেরকে সমতলে না দাঁড় করান, আপনি যদি তাকে দোষ দেন যে তুমি কম পড়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখন শিবিরকে ভোট দিচ্ছ, এই দোষ তো তার নয়। ধন্যবাদ। আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করে চলে যাই জাকির ভাইয়ের কাছে। একটি জায়গায় বিশেষ করে যদি বলি, নবাবগঞ্জ ঢাকা 1 আসনে যন্ত্রাইল ইউনিয়নের হরিশকুল গ্রামে প্রচারণার ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সেন্টু মোল্লা বলেছেন হিন্দু ভাইদের উদ্দেশ্যে যে কেন্দ্রে আপনাদের জন্য বাক্স আলাদা করা থাকবে, কে কয়টা ভোট দিলেন কে কয়টা দিলেন না সেটা টোকা দিলেই ভোট গণনার সময় বের হয়ে আসবে। বিএনপি নেতার এই বক্তব্য হিন্দু ভোটারদেরকে কোন ধরনের হুমকি? অবশ্যই। আরেকটি দেখুন যে নির্বাচন কমিশন বলে একটা যে প্রতিষ্ঠান দেশে আছে, আপনি কি এত যে আলাপ আলোচনা আমরা করছি বিভিন্ন জায়গায়, সবাই কথা করছেন, তার কোনো উপস্থিতি আমরা দেখতে পাই? হঠাৎ করে শুনি সেদিন বলছেন যে সরকার গণভোটের, সরকারি কর্মকর্তারা গণভোটের পক্ষে ভোট দিয়ে মানে প্রচারণা করতে পারবেন না। এতদিনে ঘুম ভাঙলো? সরকার তো দেশ চেয়ে ফেলেছে গণভোটে, মনে হচ্ছে যে ভোট একটিই হচ্ছে, সেটা গণভোট। এই যে তারেক রহমান তো হার পক্ষে ভোট দিতে বলেছেন, সেটা তো অসুবিধা নাই। তারেক রহমান তো আপনার রাজনৈতিক নেতা। আমি কিন্তু ভোটের বিপক্ষে বলছি না, আমি বলছি সরকার এটা পারে কিনা। কারণ সরকারই তো ভোটের বন্দোবস্ত করছে, তো দুই পক্ষেরই তো ভোট না ভোট। আপনি তো এক পক্ষে চলে গেলেন, আপনি রেফারি, আপনি পক্ষে দিয়ে গোল দিয়ে দিচ্ছেন, তাহলে তো ভোটের দরকার পড়ে না। এটা যখন আমরা বলেছি, তারা বলছে না এটা তো আমাদের গণ অভ্যুত্থানজাত সরকারের দায়িত্ব। তাহলে গণ অভ্যুত্থানজাত সরকারের দায়িত্ব, তাহলে আপনারা নিজেরাই সবকিছু করে ফেলুন, আপনারা আদেশ নির্দেশ আর নির্বাচন কমিশন তো আর মানার দরকার নাই। এখন শুনছি গণভোটে নতুন অধ্যাদেশ তৈরি করে গণভোটে পক্ষে করা যাবে, প্রচারণা এটা সিদ্ধ করা যাবে, এরকম একটা অবস্থা করছে। অর্থাৎ নির্বাচন কমিশন যে মেরুদণ্ডহীন, সেগুলো আমরা বারবার বুঝতে পারছি। এবং এটা যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে কিন্তু ওই যে আমি ডামি নির্বাচনের মধ্যে অবস্থা দাঁড়াবে। ধন্যবাদ। জাকি, তারেক রহমান 30 জানুয়ারি সম্ভবত গণভোটে পক্ষে ভোট দিতে বলেছেন। বলা হচ্ছে এরই মধ্যে না ভোট নাকি অলরেডি প্রায়, যদি বলি বিদেশের যে পোস্টাল ব্যালটগুলো, ওগুলো তো অনেকেই
না ভোট দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যদিও অনেকে আবার ভিডিও আছে যারা অনেকে ধানের শেষে ভোট দিয়েছে আবার না তো টিক দিয়েছে, এরকম। গণভোটে গেলাম আমরা না রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে, তারা ঐক্যমত্যে আসতে পারে নাই। ছাড় দেখ, এইটার সাথে দ্বিমত করে, ওইটার সাথে দ্বিমত করে, এইটার সাথে একমত, সব মিলে যদি একটা জায়গায় আসতে পারতো যে এইভাবে আমরা জুলাই সনদ করে ফেলি, আমার তো ইউনূস সরকার দরকার নাই, তারা যদি আসতে পারতো তাহলে তার গণভোট লাগতো না। আসতে পারলো না কেন? পারলো না, তাদের ব্যর্থতা, রাজনীতিবিদদের ব্যর্থতা। ব্যর্থতা নাকি স্বার্থ, কোনটা? সে তো আমি সেকেন্ড ব্যাখ্যায় যাব না, স্বার্থ তো আছেই, কিন্তু আপনি তো ব্যর্থ, মানে ঐক্যমত্যে আসতে পারেন নাই বিধায় একটা ফাইনালি প্রশ্ন আসলো গণভোটের। সেখানে আবার ডিভিশন হইল, গণভোট নির্বাচনের আগে চাইছে কেউ, নির্বাচনের পরে চাইছে কেউ। এই যে নির্বাচনের আগে যারা চাইছে তারা জামাত, আর একই দিনে যারা চাইছে তারা হলো বিএনপি। এখন আমার কাছে তো মনে হয় সরকার তার পাল্লা ভারী দেখছে, তারও তো একটা নিরপেক্ষতা দরকার, সেফ এক্সিট দরকার, নির্বাচন দিয়ে চলে যাবে। সেক্ষেত্রে সে চিন্তা করছে ঠিক আছে আমি বড় দলের ইয়েটাই মেনে নিলাম। এটা তো ক্লিয়ার, কারণ বড় দল চাইছে একই দিনে দুইটা, জামাতে চাইছে আগে। এখন নির্বাচন গণভোট হতে যাচ্ছে, সেটাও কিন্তু গণভোটের সিদ্ধান্ত ফাইনালি কিন্তু সরকারের কাছে ফেরত দিছে তারা, আপনি ঠিক করেন। উনি ঠিক করছে তখন একই দিনে, এইবার আসেন একই দিনে। এখন এটা অনেক আলাপ আমি করছি বারে বারে। এখন আর কি, এই যে গণভোটে যদি আপনি হা না দেন, মনে করেন গণভোটে তারেক রহমান সাহেব সম্প্রতি বলছে হা দিতে কেন বলছেন এটার ব্যাখ্যা আমি, ওই যে উনি বললো যে আমরা ব্যাখ্যা দিতে পারবো উনি কেন করছেন, বাট আমরা একটা অ্যানালাইসিস করতে পারি। তারা তো নাতে ছিল, তাদের দলের বহু দায়িত্বশীল নেতা বলছে কোনো গণভোট, কিসের গণভোট, অর্থাৎ নায়ে ছিল। এই হাতে আসলো কেন এটা আমার ব্যক্তিগত ধারণায় যদি আপনি বলেন, নির্বাচন সহজভাবে বলি, এত জটিল করে লাভ নাই, নির্বাচন যদি আমরা নিরপেক্ষভাবে যদি ধরি যে একটু নিরপেক্ষ ভোট হবে, তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। নিরপেক্ষ ভোট যদি হয়, যতটুকুই হোক, আমরা শুদ্ধ বলতে যা বোঝাই, আমি নিশ্চিত, আমার ধারণা, বিশ্বাস, 2/3 মেজরিটি কেউ পাবে না, হাড্ডাহাড্ডি লড়াই হবে, একটা দল সিঙ্গেল মেজরিটি পাবে। কে পাবে অনিশ্চিত, কারণ অনেকগুলা ঘটনা আমরা বলছি বা নানান জনে আলাপ করতেছে। যেহেতু অনিশ্চিত, সেহেতু গণভোট যদি হা হয়, তাইলে যেটা হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট একটা আসবে, হাতে আসলে মনে করেন আমি পরাজিত হয়ে গেছি, কিন্তু আমি কিন্তু আনুপাতিক হারের ভোটে উচ্চ কক্ষে আসন পাবো। যে তার যে কথাবার্তা এই নারী প্রসঙ্গে, একই তো পোস্টে তো তাই আছে, শুধু একটি গালি ছাড়া, খুব তো এদিক ওদিক না। কিন্তু দেখুন, আমি কয়েকটা ওনার ডায়লগ বলছি, জামাতের ডাক্তার শফিক সাহেবের, নারীদের দিকে খারাপ দৃষ্টি দিলে চোখ উপড়ে ফেলা হবে, এটা বলেছেন তিনি ঝিনাইদহে সোমবার কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ জনসভায় তিনি এই কথা বলেছেন। তার আমি ছোট ছোট করে তার ডায়লগগুলো বলছি। নারীদের দিকে খারাপ দৃষ্টি দিলে চোখ উপড়ে ফেলা হবে, যারা ভোট ছো মারতে চায় আমরা তাদের ঠোঁট ছিঁড়ে ফেলবো, আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না। তারপরে এই ধরনের কথাবার্তা, ভোটের বাক্সে হাত দিলে হাত গুড়িয়ে ফেলবো, হাত ভেঙে ফেলবো, ইত্যাদি নানান ভাঙা চোরা ছেঁড়া কাটা আছে। নারীদের ব্যাপারে যেটা বলেছে এটা কি কারণে বলেছে আমি একটু আসি পুরো ব্যাপারটাতে। এটা তো বললাম বারবার যে এই বিষয়টাতে নিয়ে তো ওনাদের নারীদের অবস্থান তো তাই, যেটা রাজ্জাকি ভাই বললেন যে হ্যাঁ জামাতের পরিষ্কার অবস্থান এইটা, আপনি করলে জামাতকে সাপোর্ট করেন অথবা করলে করেন না, এই যে স্পষ্ট এবং চমৎকারভাবে উনি উপস্থাপন করলেন, এই সুযোগটা পেলেন কি করে? আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকাতে। যদি বিএনপি আর জামাত একসাথে থাকতো, আওয়ামী লীগ থাকলে তখন কিন্তু খুব স্বাভাবিক হতো, এবং তখন আর এই নারী প্রসঙ্গও আসতো না, এত অধ্যত্বের সঙ্গে গালিগালাদের প্রসঙ্গও আসতো না, ঠোঁট ছিঁড়ে ফেলবো, জিভ ছিঁড়ে ফেলবো ইত্যাদি আসতো না। তো ঠোঁট জিভ ছিঁড়া হচ্ছে কখন? রাজ্জাকি ভাই যখন বললেন জামাত বানাইলেই কি না বানাইলেই কি, কারণ এটা তো ভোটের ব্যাপার ইত্যাদি, বানাইলেই কি বা না বানাইলেই কি, অনেক কিছুই কি, কারণ এটা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি একটা দেশকে পেছনের দিকে নিয়ে যায়। ভাই আমার আল্লাহ তো আমার, আপনার আল্লাহ তো আপনার, ব্যক্তিগত বিশ্বাস ভালোবাসার জায়গা, তার সাথে কি আপনার দেনা পাওনা, হাসরের ময়দানে কি হবে না হবে সেটা তো আপনার আর তার। আমরা কি এই রাষ্ট্রের কাছে বেহেশত চাই? আমরা কি কোন কোন অনন্ত সুখের প্রত্যাশা করি নাকি রাষ্ট্রের কাছে? আমরা চাই এখানে গণতন্ত্র, বাক স্বাধীনতা, মৌলিক কিছু অধিকার, ভাত কাপড়ের একটা ন্যূনতম চাহিদা। আমরা কি ওই বেহেশতে গিয়ে ভাত কাপড় চাইবো নাকি? ওখানে তো অডেল এমনিই থাকবে। কাজে এই যে জাগতিক যে বিষয়গুলো, ইহজাগতিকতা, এটাই হচ্ছে একটি প্রগতিশীল রাষ্ট্রের মূল জায়গা। সেই জায়গাটাই নষ্ট করে ফেলছে এই সমস্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দল। এই জন্য অনেক কিছু আসে যায়, যেই জন্য যারা ভোটার না তারা রাস্তায় নেমেছে। রাজ্জাকি ভাই বললেন যারা রাস্তায় নেমেছে তারা কি ভোটার? ভোটার নয় কেন? ভোটাররা ভোট দেবে না, কিন্তু আমি বলছি জামাতের ভোটার নয়, তারা জামাতের ভোটার নয় দেখে তো তারা নামবে, তার জন্যই তো নামতে হবে, কারণ জামাতের ভোট তো নাই আসলে। তাদের এই পর্যন্ত 18টি আসন তারা পেয়েছে, তারা এত বড় গলায় কথা বলে কি করে?
তাদের এই উত্থান হলো কি করে? এই উত্থান হলো 5ই আগস্টের পরে। আমার কাছে- সরকারের পৃষ্ঠপোষকতায় ডানপন্থী সাম্প্রদায়িকতায় ছেয়ে গেল দেশ। মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, আপনার লাগাতার ইতিহাস বিকৃতি ঘটলো, আপনার বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে দেখা গেল মুক্তিযুদ্ধ হয়ে গেছে প্রতিরোধ যুদ্ধ, পাকিস্তানি বাহিনী হয়ে গেছে হানাদার বাহিনী, ভাসুরের নাম আর মুখে নিতে চাচ্ছে না। এই যে সম্পূর্ণ যে একটা ডানপন্থার দক্ষিণপন্থীর যে একটা বিশাল আপনার উত্থান, এই উত্থান কোন পর্যন্ত যাবে? আমরা কি আফগানিস্তানের দিকে যাচ্ছি? কারণ আজকে যখন বলা হচ্ছে নারী নেতৃত্ব থাকবে না, নারীর পোশাক নিয়ে কথা বলা হচ্ছে এবং নারীদেরকে দিয়েই বলানো হচ্ছে যে পুরুষই নিয়ন্ত্রক, আমরা এটা মেনে যদি রাজনীতি করি আপনাদের অসুবিধা কোথায়? তাদের মেয়েদেরকে দিয়ে বলানো হচ্ছে। তার মানে আমাদের মেয়েরা প্লেন চালাবে না, আমাদের মেয়েরা যুদ্ধক্ষেত্রে যাবে না, আমাদের মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে থাকবে না। আপনি যখন প্যারাসুটে নামতে হবে এই হিজাব খুলবেন ওদের না, দলে প্যারাসুট- নারীরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার আছে। না, প্যারাসুট প্যারাসুট ওদের কিভাবে দলেই চালাবে? আছে। ওদের দলে প্যারাসুট কিভাবে থাকবে? কারণ দরকার নাই তো, পোশাক আশাকের একটা ব্যাপার আছে, আর এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। আপনার এই ডাক্তার এইগুলো নিয়ে বলবেন যে আপনি তো ধর্মদ্রোহী কথাবার্তা বলছেন। এইসব বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নেন যতখানি এটা ঠিক ধর্ম বিশ্বাসের সাথে, এটা কোনো ধর্মেও কোনো খারাপ জিনিস নয়। প্রত্যেকটা ধর্মের মূল বাণী কিন্তু শান্তি। কি কোনো ধর্মে নাই যে আরেক ধর্মের লোকজনকে সব কাটি জবই করে ফেলো, আমরা খালি একা থাকবো। তাহলে তো যে কোনো স্রষ্টা, মানে স্রষ্টা তো একজনই, নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি যারা মুসলিম যে আমাদের স্রষ্টা আল্লাহ, এবং আল্লাহ কি তাহলে অন্য ধর্মের সকলকে বন্ধ করে দিত না প্রজনন? শুধুমাত্র এক ধর্মেরই তো প্রজনন অব্যাহত থাকতো। তার মানে এই যে স্রষ্টা বা পরম করুণাময়, তিনি কিন্তু বহু বৈচিত্র্যে বিশ্বাস করেন দেখেই কিন্তু যিনি জঘন্যতম তার অবিশ্বাসী, তার জন্য তিনি অক্সিজেন বন্ধ করেন না, খাদ্য বন্ধ করেন না। আমরা কে এগুলা বন্ধ করবার? আমরা কে তার মাথার দাম নেবার? আমরা কে? আপনি পুরুষ না নারী, এটা তো সমাজ ঠিক করে দেয়। একটা শিশু যখন বড় হয় সে কি জানে পুরুষ না নারী, হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান? এগুলো তো সমাজ থেকে শেখানো হয়। বিভিন্ন পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক যে শিক্ষা তাকে এইভাবে শিক্ষিত করে। আজকে আফগানিস্তানের দিকে তাকান, এই দেশটির 5ম শ্রেণী বা 6ষ্ঠ শ্রেণী পাশ করার পর এই মেয়েরা আর বিদ্যালয়ে যেতে পারছে না, সকল বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। কোন কর্মক্ষেত্রে আপনি কি মনে করেন জামাত আসলে এটা হবে? আমি মনে করছি না, কিন্তু দক্ষিণ পন্থার গন্তব্য কি? তার তো বলেছে ধাপে ধাপে করবে, আজকে বলছে মেয়েদের কর্মঘণ্টা 5 ঘন্টা। মির্জা ফখরুল বলেছেন আফগানিস্তান বানাতে চান।